ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবসায়ীদের উৎকণ্ঠা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি, ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। আমরা আমাদের মাঝে একজন রপ্তানিকারককে পেয়েছি, তিনি হচ্ছেন ব্যবসায়ী ফয়সাল সামাদ, তিনি পরিচালক বিজিএমইএ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসলে বাংলাদেশের যে সকল ব্যবসায়ীরা আমদানি এবং রপ্তানির সাথে জড়িত আছে তাদের আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরে আগুন লাগার কারণে, তাদের দিক থেকে আসলে দুঃখ প্রকাশ করছি এবং তারা যাতে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেটার জন্য আমরা দোয়া করছি। আমরা একটু শুরু করতে চাই অ্যাজ এ রপ্তানিকারক এবং ব্যবসায়ী হিসেবে। আমি দেখেছি যে বিজিএমইর যে কমিটিগুলো আছে সেগুলো থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন এবং কাজ করছেন বিজিএমইর পক্ষ থেকে। তো রিসেন্টলি আসলে আমরা দেখলাম যে প্রায় 2 সপ্তাহের কিছুটা কাছাকাছি সময় হয়েছে আমাদের বিমানবন্দরে আগুন লেগেছে এবং যারা আমদানি রপ্তানির সাথে জড়িত ছিল, কার্গো সিস্টেমের সাথে যারা কাজ করেছে, তাদের এই ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল খাত এবং গার্মেন্টস এবং আদার্স যে অর্গানাইজেশনগুলো আছে, অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের পক্ষ থেকেও বিভিন্ন রকম বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু আসলে কিভাবে ঘটলো, কেন ঘটলো, এর পিছনে কারণ কি ছিল, আপনাদের যে কমিটি বা তদন্ত, যেহেতু 2 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে, এই বিষয়ে কি আপনারা কি খুঁজে পেয়েছেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনার তদন্ত তো করছে গভর্নমেন্ট, আমরা তদন্ত করছি না, আমরা সহযোগিতা করছি বিজিএমই বিকেএমই থেকে। আমাদের যারা মেম্বারগণ আছেন, যাদের মাল ইম্পোর্ট হয়ে এসছে, যাদের মাল পুড়ে গেছে, যাদের মাল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা গভর্নমেন্টের সাথে সহযোগিতা করছি। আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা, ওনার সাথে এই দুর্ঘটনাটা ঘটার পরপরই আমরা বসে আমরা ওনাকে সেই সহযোগিতা দেওয়ার জন্য, আপনি জানেন যে এই সব মালামালগুলো কিন্তু একটা ওয়্যার হাউসে থাকতো। যখন এগুলা ইম্পোর্ট হয়ে আসে, তারপরে সেগুলা একটা একটা জায়গা আছে, লোকেশন আছে যেখানে মালগুলো থাকতো, সেখানে আপনার আগুন লাগার কারণে সব পুড়ে গেছে, সব আপনার ডিস্ট্রয়েড হয়ে গেছে। তারপরে এখন ওখানে যে আরও মাল আসবে সেটার জন্য তো আপনার একটা নতুন করে একটা শেড দরকার করা। তো সেটাতে বিজিএমই বিকেএমই মিলে জয়েন্টলি আমরা একটা টেম্পোরারি একটা শেড তৈরি করে দিচ্ছি, যার মাধ্যমে এই ধরনের আপনার যে মালগুলা এই আগুন দুর্ঘটনার পরে যে মালগুলো আসছে সেগুলো যেন একটা সেফ কিপিংয়ে রাখা যায়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা কাস্টমস কমিশনার মহোদয়, এয়ারপোর্টের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিজান ভাই আছেন এখানে, তারপর কোরিয়ার অ্যাসোসিয়েশন, সবাইকে মিলে যারা এই আপনার ইম্পোর্টের সাথে যারা সম্পৃক্ত, যারা আমাদের ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত, যারা সাপোর্ট হয়ে কাজ করেন আমাদের সাথে, ওনাদেরকে নিয়েই আমরা আপনার প্রতিনিয়ত মিটিং করে এটাকে কিভাবে করে আমি বলবো সহজ করা যায়। কারণ আসলে একটা জায়গা যেটা অরিজিনাল জায়গা, যেখানে মালামাল ছিল, সেটার এখন নেই। তাহলে একটা টেম্পোরারি জায়গাতে কিভাবে করে, কারণ সেফটি সিকিউরিটি সব কিছু মেজার করে কিন্তু আমরা আমাদের এই ব্যবসার যে একটা বড় বলতে কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, এই সাপ্লাই চেনের আরও ফার্দার ডিসরাপশন না হয়, সেটার জন্য যা যা করণীয় সেটা আমরা আপনি বলতে পারেন কমিটি বলবো না, রাদার এই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে উইদিন 48 বা 72 আওয়ার্স আগুন লাগার পরপরই কিন্তু ইম্পোর্ট আসা আবার শুরু করেছে। তো এখন এগুলো নিয়ে আসলে আমরা কিন্তু একটা অচল অবস্থা ছিল, বা যে জায়গায় অনেকেই তো আসলে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, অনেক ব্যবসায়ীদের পণ্য দেখা গেছে, তারপরও তো এখন প্রোডাক্ট ঢুকছে। তো সেই জায়গায় কি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, বা মালামাল কি পণ্য
এখন কি রপ্তানি করা যাচ্ছে? এখন মানে আমরা যেটা নিয়ে এখন আমাদের যে আমি বলবো যে জায়গাটা নিয়ে কথা হচ্ছে এটা মেইনলি ইম্পোর্ট ওরিয়েন্টেড, রপ্তানিটা আলাদা জায়গা, এক্সপোর্ট আরেকটা ওয়্যারহাউস, ওটা ঠিক আছে, ওটাতে তো আগুন লাগেনি। ইম্পোর্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে হ্যাঁ সার্টেনলি আপনার ধরলেন 12 দিন 14 দিন আগের থেকে এখন মুভমেন্ট হচ্ছে, যেটার কারণে আপনার মানে ইম্পোর্টের মাল যেগুলো এসছে বা আরও যেগুলো উদ্ধার করা গেছে সেগুলো ডেলিভারি হচ্ছে। প্রতিকূলতা আছে নো ডাউট, কারণ আপনার যেভাবে করে পুরো এয়ারপোর্টটা এখন আমি বলবো যদি আপনাকে ডিরেক্টলি যে দিক দিয়ে মালামাল বের হচ্ছে এটার যে ওভারঅল স্ট্রাকচারাল কিছু আপনার লোকেশনের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আছে, সেগুলা নিয়ে কাজ করতে হচ্ছে। মিজান ভাই আরও বলতে পারবেন আমার সাথে যোগ দিয়ে যে এখানে আসলে সব যদি সলভ হয়ে যায় তাহলে তো হয়ে যেত, কিন্তু চাকা ঘুরছে আমরা এতদূর বলতে পারি, কিন্তু এখনও আরও এটাকে গতিশীল করার জন্য যা যা করণীয় সেটার উপরে এখনও কাজ চলছে। আমি সেখান থেকে এখনই আসলাম, আরও করতে হবে, কারণ এটা যতক্ষণ ধরে একটা পার্মানেন্ট পজিশন না হবে অবভিয়াসলি আপনার এই ধরনের আপনার যেটা হয় একটা মানে ডিসম্যান্টেল হয়ে গেছে একটা জায়গাতে, একটা সাপ্লাই চেন একটা গ্যাপ পড়ে গেছে, এটাকে কাভার করতে হলে আপনার একটু সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা তো আসলে ইম্পোর্টারদের জন্য কাজ করছেন এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটি আসলে সবার জন্যই খুব কষ্টের একটা বিষয়। তো পরিস্থিতি বলছে যে কিছুটা পরিবর্তন হচ্ছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? আসলে এই আগুনের যে বিষয়টা, এটা শুধু একটা অবকাঠামো পড়ে গেছে আসলে এইভাবে দেখার বিষয় না। আমরা প্রথম মনে করি এটা আগামী ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং নিরাপত্তার জন্য একটা সতর্কবার্তা হিসেবে আমাদেরকে নিতে হবে যদি আমরা এটাকে ওভারকাম করতে চাই। আর এই জাতীয় গুরুত্বপূর্ণ এমন একটা অবকাঠামো এবং এয়ারপোর্টের মতো জায়গায় যে ডিজাস্টারটা হওয়ার পরে আমি ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এবং আমার টিম নিয়ে আমরা যে ওয়ার্ক করতেছি, এখানে আমার কর্মচারী ইউনিয়ন আছে, কর্মচারীরা আছে, আমরা আছি, ট্রাক শ্রমিক থেকে আরম্ভ করে যে টোটাল যেখানে আমরা স্টেক হোল্ডার যেটা ফুল টাইম ওয়ার্ক করি, আমরা আরেকটা মানে হতাশাগ্রস্ত বললো খুব ভুল হবে না। কারণ এমন একটা ডিজাস্টারের সময় গভর্নমেন্টের যেইভাবে তারা এটা জরুরিভাবে টেক ওভার করার কথা ছিল, সেই জায়গায় ওনারা আগের মতোই ওনাদের সিস্টেম জরুরিভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ আমরা দেখি না। এটা ফয়সাল ভাই খুব ভালো বলতে পারবেন। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু যদি এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এরকম হবে এটা এখন বলা যাবে না, কারণ এটা টোটালি এখন পর্যন্ত কোনো রকম ক্যালকুলেশন করা হয়নি। এটা আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকা হবে, এটা তো নিশ্চিত। শুধু বলছে 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা বলছে যে এটা 12,000 না, এটা আরও 4 গুণ হইতে পারে। কারণ বিষয়টা হলো এরকম যে পণ্যটা আসছে এই পণ্যটা তো বিশেষ করে গার্মেন্টস শিল্পটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক ধরনের। এরকম যে সে যে অল্প যে পণ্যটা আনছে এই পণ্যটার জন্য হয়তো তার অনেক বড় একটা শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনার এই পণ্যের ক্ষতিটা দিয়ে ওই ক্ষতিটা তো আপনি দেখাইতে পারবেন না। ক্ষতি কি শুধুমাত্র গার্মেন্টস নাকি ফার্মাসিউটিক্যাল? আমরা শুনছি যে একটা বড় ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়ালস, কেমিক্যাল যেগুলো আসলে আসছিল বিভিন্ন ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়ালস আছে এবং যারা নাকি কমার্শিয়াল ইম্পোর্টার হয়তো তার অল্প পুঁজির যারা ইম্পোর্ট করে তারা তো তাদের যে পণ্যটা পড়ছে সে তো একদম আর কখনো সার্ভাইভ করতে পারবে না, এরকম সিচুয়েশন আছে। এখন বিষয়টা হলো সরকার ওইভাবে যেভাবে আগানো উচিত ছিল তারা জরুরি ভিত্তিতে আগায় নেই। এই ব্যাপারটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই। বিজিএমএ বিকেএমএ এই স্ট্যান্ড করার জন্য যে আপাতত যে শেড করার জন্য ওনারা ফাইন্যান্স করতেছে, তা ওনারা ফাইন্যান্স করে শেড করবে, তাহলে আমার গভর্নমেন্ট কী করলো? কিন্তু আগামীতে কি, যেহেতু এখান থেকে একটা শিক্ষা হয়েছে, তো কমপ্লায়েন্স কার্গো সিস্টেম করার জন্য কি আগামীতে কোনো এখন প্ল্যানিং চলছে বা কোনো সংস্কার? এটা অলরেডি আমাদের একটা ইম্পোর্ট কন্টেইনার টার্মিনাল অলরেডি রেডি, অলমোস্ট রেডি, হ্যান্ড ওভার হয় নাই বলে আমরা স্টার্ট করতে পারতেছি না। ওখানে হ্যান্ড ওভার করার পরে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি বাস্তবতার সাথে এটার যে আপডেটেশন যে ভার্সনটা আসছে এটা কতটুকু যুক্তি বাংলাদেশের
প্রেক্ষাপটে সেটা এখনও বলার সময় আছে, সামনে আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু বর্তমান যে আন্তর্জাতিকভাবে যে সিস্টেমগুলো আছে সেখানে তো বিভিন্ন ইন্টারন্যাশনাল এআই থেকে শুরু করে সবগুলো, এবং আগুন লাগার সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে, এবং ওরকম আসলে সিস্টেমটাই থাকে ফায়ারটাকে কিভাবে করা যায়, সে ধরনের কোনো অ্যাক্টিভিটিস তো আমরা এই টাইমে পাইনি। এখানে নাই। বর্তমানে যেটা ছিল এখানে ফায়ারের ইভেন কি এই বিমান যে গোডাউন হ্যান্ডেল করতেছে তার আমার জানার মধ্যে তার কোনো অথরিটি নাই, লাইসেন্স নাই। লাইসেন্স না থাকার কারণে এখানে একটা যে কোনো জায়গায় একটা গোডাউন হলে তার একটা ইন্স্যুরেন্স লাগে। এই যে এত সিস্টেমের মধ্যে গার্মেন্টস গুলোকে কমপ্লায়েন্স করতে বলা হচ্ছে, তাদের এখান থেকে প্রোডাক্ট নিবে না, কিন্তু আন্তর্জাতিক এমন একটা জায়গায় আপনারা কমপ্লায়েন্স না থেকে কাজ করছেন, সেটি আসলে কতটুকু কিভাবে এটা সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা ভালো বলেছেন আপনি, এটা খুব বাস্তবতা। যেখানে একটা প্রোডাক্ট শিপমেন্ট করতে গেলে তাদের ফ্যাক্টরিকে ফুল কমপ্লায়েন্স আছে কিনা অ্যাকর্ড অ্যালায়েন্সের আন্ডারে থেকে সেগুলো দেখা হয়। সো কমপ্লায়েন্স এখন হচ্ছে গিয়ে এলডিসির আগে ফার্স্ট ইস্যু। সেখানে আপনার কাছে যখন তারা রপ্তানিকারক বা যারা ইম্পোর্টার বা যারা এক্সপোর্টার যেখানেই হোক না কেন, তারা যখন প্রোডাক্টটা দিচ্ছে তার মানে সে 100% কনফার্ম যে আপনার কাছে পর্যন্ত প্রোডাক্টটা চলে আসছে। এখন এটা রেসপন্সিবিলিটি আপনার। তো সেই জায়গা থেকে কিভাবে সম্ভব যে আপনারা এইগুলো ফুললি চেক না করে আপনারা এই সিস্টেমের মধ্যে বছরের পর বছর কাজ করে গেছেন? এখানে বিমান হলো গুডস কিপার আর সিভিল এভিয়েশন হলো ওই জায়গার ওনার। আপনার কোনো রেসপন্সিবিলিটি না, আমাদের কাজ হলো ক্লিয়ার করা, আচ্ছা, ডকুমেন্টগুলি আনা, কাস্টমসকে অ্যাসিস্ট করা। কাস্টমস ইজ ফাইন, ওয়ার্কিং ইজ ফাইন। আমরা ভেরি মাচ হ্যাপি। অন্তত কাস্টমসের ব্যাপারে আমার মনে হয় যারা ফয়সাল বলতে পারবেন, আনহ্যাপি আমরা কেউ না। কাস্টম যদি এরকম সার্ভিস সবসময় দেয় এই দেশ আগাইতে বাধ্য, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। মনে হয় যেটা আপনি যে প্রশ্নটা করেছেন বা যে আমি বলবো যে স্টেটমেন্টটা দিয়েছেন, ইটস কারেক্ট। আপনার ধরলেন রানা প্লাজার পর থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেই পথ দিয়ে হেঁটে এসছে, আজকে কিন্তু আমরা উই আর দ্য সেফেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারেন, কারণ আমরা যে ধরনের ইনভেস্টমেন্ট করেছি। তো দেখেন, কাঠামো তৈরি করার রেসপন্সিবিলিটি ইজ দ্য গভর্নমেন্টস। এটা তো ইন্টারাম গভর্নমেন্ট, সবে মোটে 1.5 বছরের কাছাকাছি হয়েছে। তার আগে, এবং এটা মিজান ভাই আপনিও কনফার্ম করতে পারবেন, যে বিমানের ওভারঅল হ্যান্ডেলিং যেটা ঢাকা এয়ারপোর্টের হ্যাজ অলওয়েজ বিন পুয়ার, এটা সবাই জানে, এবং এরকমও মানে ইনফ্রাস্ট্রাকচারালি পুয়ার। আপনার আমার জানা মতে আমাদের বাইরেও আমরা 2020 সনে মনে হয় আমরাই বিজিএমই থেকে একটা আলাদা করে ওয়্যারহাউস করে দিয়েছিলাম এই আমাদের পণ্য রাখার জন্য, এবং কারণ পণ্যগুলো আসতো এসে ভিজে যেত, এবং এটার একটা টোটাল মিসম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। মানে আমদানি রপ্তানির জন্য দীর্ঘমেয়াদী কিন্তু কোনো প্ল্যান নেই, এবং সেক্টরের সবচেয়ে বড় যে প্রবলেমটা আইডেন্টিফাই হয়েছে সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় কিন্তু অবহেলিত। তার মানে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বা আগামীতে কি হতে যাচ্ছে সেটার প্রেডিকশনও কিন্তু আমাদের রিসার্চ টিমের নেই। আমরা শুনবো, আরও আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ক্ষতি যা হয়েছে ব্যবসায়ীদের হয়েছে, এবং সবসময় আসলে দায়টা ব্যবসায়ীরাই নিয়ে থাকে এবং তারা সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তারপরও দেখা যায় যে ব্যবসায়ীদের জন্য যেই সুযোগগুলো থাকে সেটি হচ্ছে বিমা, এবং বিমাই সেই কাভারেজগুলো দিয়ে থাকে। তো সাম্প্রতিক সময়ে এই ঘটনায় আসলে বিমার কাভারেজটা কিভাবে আসবে আর এই ক্ষতি ব্যবসায়ীরা পূরণ করতে পারবে কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। বিমার যে বিষয়টা আছে, প্রথম কথা হলো যে গুডস কিপার যে গোডাউনের কোনো বিমা নেই আমার জানা মতে। যেহেতু বিমা নেই, এখানে বিমানের পক্ষ থেকে এটা পাওয়ার আর কোনো স্কোপ নেই। কিন্তু তারপরে বিমা নর্মালি ইয়ারে 2 ধরনের হয়, অল ইয়ার কাভার করে আর শুধু অনলি এয়ার। যেটা হয় শুধু ফ্লাই করে, যখন কার্গোটা ফ্লাই করে আর ল্যান্ড করার পরে এটা শেষ হয়ে যায়, মানে আর বিমার আর অ্যাক্টিভিটি থাকে না। এটা হলো এক ধরনের বিমা। এইরকম বিমায় 80%, মোর দেন 80% কার্গো এই ধরনের বিমা। সুতরাং ওনারা কোনো রকম বিমান থেকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কোনো ফিডব্যাক তারা পাবে না। আর বাকি হয়তো 20% বা 20 এরকম একটা পোর্শন আছে যাদের বিমাটা অল এয়ার করা আছে। আর যদি অনলি এয়ার বিমা হলে এটা শুধু দেওয়া হয় যদি ক্র্যাশ করে, তারপরে ফোর্স ল্যান্ডিং করাইতে গিয়ে যদি পণ্য ক্ষতি হয়,
অথবা এই 2-3 ধরনের সময় মুখোমুখি সংঘর্ষ হয় কোনো প্লেনের, তাইলেই মানে অনলি ইয়ার যেটা এটা পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীদের এই যে ক্ষতি, এটা সলিউশনের পথটা কি হবে? এটা নিয়ে কি আপনারা কাজ করেছেন? আমার যদি কোনো মাল পুড়ে গেছে তা আমি যখন ক্লেম করব, ক্লেম তো আমি করব বিমানকে, কারণ বিমান হচ্ছে হ্যান্ডলিং এজেন্ট। সো বিমানকে সেই ক্লেমটা পেতে হলে সে যদি সেটেল করতে হয় তাহলে তার ইন্স্যুরেন্স থাকতে হবে। ইন্স্যুরেন্স মিনস প্রপার্টি ইন্স্যুরেন্স থাকতে হবে। সেই ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে তো সে সেটেলমেন্ট করতে পারবে না। উনি যেই কথাটা বলছেন সেটা আলাদা কথা। আমরা যখন মাল ইম্পোর্ট করি, আমাদের দেশের আইনে আছে যে ইম্পোর্টের জন্য আমাদেরকে ইন্স্যুরেন্স করতে হয়। ইন্স্যুরেন্সটা হচ্ছে পোর্ট টু পোর্ট, তার মানে এটা যদি চায়না থেকে মাল আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি তাহলে সেই মালটা চায়না থেকে বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত ইন্স্যুরেন্স থাকে। যদি কালকে যদি প্লেনটা ক্র্যাশ করে যায় আমি ক্লেম করতে পারবো, কিন্তু ওয়ান্স যখন এটা ল্যান্ড করে যায় তখন কিন্তু ওই ইন্স্যুরেন্সটা কাভারেজ থাকে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেইখানে এই দুর্ঘটনাটা ঘটেছে সেটার যে প্যারামিটারটা, সেই প্যারামিটারটা কিন্তু হচ্ছে আন্ডার সিভিল এভিয়েশন, যেটা বিমানকে দেওয়া আছে। সো বিমান ইজ আলটিমেটলি লায়েবল ফর দিস দুর্ঘটনা, বা আমাদের থেকে যে ক্লেমটা হবে বা হতে পারে সেটা বিমানকে, সেটা বিমানে আছে কিনা সেটাই বলতে পারবো না, কিন্তু ক্লেমটা আসলে আমাদেরকে বিমানকেই করতে হবে। এখানে আরও কিছু জিনিস জড়িত আছে। এখানে দুইটা পার্ট। ভাই যেটা বললেন যে বিমানের যে ইন্স্যুরেন্স করার কথা, তো ওয়ার হাউস এটা তো নাই, সুতরাং এখানে ক্লেম। আর ইন্স্যুরেন্সের 2 ধরনের ইন্স্যুরেন্স নর্মালি এয়ার হয়। একটা যেমন বললেন অন এয়ার, অনলি এয়ার, মানে যদি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ল্যান্ড করার পর আর পাচ্ছে না। আরেকটা বিমা আছে অল এয়ার, মানে টোটাল সমস্ত কিছু ফেসিলিটি যতক্ষণ গোষ্ঠটা তার গোডাউন পর্যন্ত না যাবে। ওই ধরনের যেগুলি মানে বিমা করা আছে যেসব পণ্যের, নর্মালি গভর্নমেন্ট পণ্য থাকে বা এসব পণ্যেরগুলি থাকে, নর্মালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা এই ধরনের পণ্য ওই ধরনের ইন্স্যুরেন্স খুব কমই হয়। সুতরাং অনলি ইয়ারটাই হয়ে থাকে, অল এয়ার হয় না। অল এয়ার যারা আছে এটা হয়তো 20% আই থিঙ্ক ওনারা হয়তো কিছু ফ্যাসিলিটি পাবে, কিন্তু পাবে যে সার্ভে কোম্পানি এখনও ওই জায়গায় ঢোকার মতো অনুমতি দেওয়া হয়নি সার্ভে কোম্পানিকে, কারণ ওটা যেহেতু ওরা ইনভেস্টিগেশন চলছে, এটা একটা কর্ডন করা আছে বিষয়টা। বিমার বিষয়টা আসলে খুব বেশি কেউ পাবে বলে আমার মনে হচ্ছে না আর কি। না, আমার এখানে প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় তো হচ্ছে যে ঘটনা যেগুলো ঘটে গেছে সেগুলো সলভ করার ট্রাই করা হচ্ছে, আর 2 নাম্বার হচ্ছে যে যেহেতু বিদেশি ক্রেতাদের কাছে আমাদের সুনামের একটা জায়গা তৈরি হয়েছিল সেটা কিছুটা আমাদের ক্ষুণ্ণ হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে বায়ার সাইড দিয়ে যখন প্রোডাক্ট পাঠানো হয়েছে এবং ক্রেতা যারা এখানে রিসিভ করবে তারা তো এখন পর্যন্ত রিসিভ করেনি, তো মাঝখানে একটা ঝুলন্ত অবস্থায় জিনিসটা আছে। তো সেই জায়গা থেকে গ্যাপ মিনিমাইজটা কিভাবে হবে, এবং এই ক্ষতিগ্রস্ত যে বায়ার যিনি আছেন তিনিও এবং এখানে যে ইম্পোর্টার যিনি আছে তিনিও, এই 2 দিকের আসলে মিনিমাইজটা কিভাবে হবে সেটা নিয়ে কি আপনারা কোনো পরিকল্পনা? আসলে এখন আমাদের যে অবস্থা, যেটা ফ্যাক্টরিগুলি চালু রাখার জন্য বা আমদানির পণ্যগুলি যেগুলি আসার জন্য বিমানের যে অবস্থা আছে, অনেক দেশে এয়ারলাইন্সই কার্গো নিচ্ছে না, আনতেছে না। যদি কার্গো না আনা হয় তাহলে তো আলটিমেটলি কি ইন্ডাস্ট্রিগুলি মানে ক্ষতিগ্রস্ত। এটা তো ক্ষতি হয়েছে একটা, এখন সে যদি ম্যানুফ্যাকচারিং খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে গার্মেন্টস এবং হচ্ছে গিয়ে, এবং মার্কেটও অনেক জিনিস যেগুলি মানুষের চাহিদা আছে এটার মূল্য বৃদ্ধি পাবে। এখন এই বিষয়গুলি নিয়ে যখন আমরা কাজ করতে চাইছি, যেটা হয়ে গেছে হয়ে গেল, কিন্তু যেটা আমাদের এখন রান করা দরকার, এই কারণে অন্যান্য এয়ারলাইন্সগুলিকে মেসেজ দেওয়া যে আমরা রেডি আছি সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু সত্য ঘটনা হইল এয়ারপোর্টে রেগুলার প্রায় 4000-এর মতো বিল অফ এন্ট্রি সাবমিশন হয়। এখন যে বর্তমানে মধ্যে বন্ধ থাকার কারণে কার্গো এখনও 500 টন, প্রায় 500 টন করে কার্গো আসতেছে। প্রতিদিনই 200-250 টন ডেলিভারি হইলে 200-300 টন করে পাইল হয়ে যাচ্ছে। কারণ যেহেতু ডেলিভারির যে প্রসেসটা আগে ছিল, একটা অবকাঠামো ছিল, এখানে অনেক কিছু ইনভলভ না, কিন্তু এখন তো মেইন রোল হচ্ছে সরকার এবং আপনাদের মতো যারা অপারেটর আছে তারা কিভাবে আসলে জিনিসটা সমন্বয় করবেন, এবং আগামীতে যারা আসলে ইম্পোর্টার যারা আছে তারা কিভাবে এই জিনিসগুলো থেকে দীর্ঘ সময়ের মুক্তি পাবে। আসলে কথাটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি মানে এভাবে করে আমি চেষ্টা করি আপনাকে উত্তর দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে যে আপনার আমাদের এই মুহূর্তে আমাদের যারা ক্রেতা, আমরা বলছি আমরা যারা এক্সপোর্টার এই বাংলাদেশের আরএমজি সেক্টরে, আমাদের বায়ারদের সাথে নানা ক্ষেত্রে কয়েকটা ধাপে কাজ হয়। প্রথমে হয় ডেভেলপমেন্ট। এখন যেগুলা কুরিয়ারে আসে সেগুলো মেনলি ডেভেলপমেন্টের কাজ হয়। তার মানে কি যে
পরের ইয়ারে আমরা যে মার্কেটিংগুলো করব সেগুলোর ডেভেলপমেন্টগুলো আমরা এই টাইম পিরিয়ডে করে থাকি। এক, দুই হচ্ছে কিছু ক্ষেত্রে পণ্য আমরা ইম্পোর্ট করি যেটা এয়ারপোর্টের মাধ্যমে ইম্পোর্ট হয়, সেটা হচ্ছে যেগুলো আমাদের ধরলেন আমরা এটাকে অ্যাক্সেসরি বলি, সেই যে শার্টের বাটন বা কোনো ধরনের ক্লিপ বা কোনো ধরনের টাই বা এই ধরনের অ্যাক্সেসরি। তো এই অ্যাক্সেসরিটা কি হয়, এটা আসে যে একটা পণ্য এক্সপোর্ট হবে বাংলাদেশ থেকে নেক্সট ডিসেম্বর মাসে, আমরা মালটা এয়ারে নিয়ে আসি, যে এনে এটাকে দ্রুত আনার ক্ষেত্রে এবং আইটেম স্মল থাকার ক্ষেত্রে আমরা এয়ারে নিয়ে আসি। তখন হয় কি, এটার সাথে ওটাকে অ্যাড করে দেন এটা এক্সপোর্ট করা হয়। তো এখন এই দুটা হলো প্রাইমারি, আমাদের জন্য প্রাইমারি ওয়ার্ক এরিয়া হচ্ছে এটা। এখন যে মানে এই যে আগুনটা লাগলো এটার কারণে কি হলো যেটা আপনি প্রশ্ন করেছেন, যে সেটা হচ্ছে এক হচ্ছে যে এই ডেভেলপমেন্ট যেগুলো আমাদের যে প্রোডাক্টে ডেভেলপমেন্ট করার যেই ধরনের স্যাম্পল মেটেরিয়াল দরকার পড়ে বা স্যাম্পল আসে আমাদের নানা বিদেশ বায়ারদের থেকে বা আমাদের সাপ্লায়ারদের থেকে, সেগুলো কিন্তু এখন আমরা টাইম লস করে ফেললাম। তার মানে আমরা যদি এখন বলি আপনাকে যে আমাকে এটা নভেম্বরের 15 তারিখে একটা কিছু ডেলিভারি করার কথা, স্যাম্পল বানিয়ে বায়ারদেরকে সেটা প্রেজেন্ট করার কথা, এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যেইগুলা মাল এই অক্টোবর মাসে এসে যেটা এই দুর্ঘটনায় পুড়ে গেছে। তো এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে যেটা লস হয়ে গেছে সেটাকে কাভার করার জন্য কিভাবে করে বাইরে থেকে আবার এটাকে নিয়ে আসা যায়। এক, দুই হচ্ছে কি যেটা অলরেডি এসে গেছে, যেটা আপনার ধরলেন ব্যাকলগের কারণে এই বন্ধ থাকার কারণে এটাকে আরও পিছিয়ে যাচ্ছে, তো এটাকে কারো দ্রুতভাবে কিভাবে করে এটাকে আপনার ফ্যাসিলিটেট করে এটাকে মানে ফ্যাক্টরিগুলোতে প্লেস করা যায় সেটার স্বার্থে সবাই কাজ করা হচ্ছে। সো এটার জন্য মিজান ভাই বললেন যে সিএনএফ বা যারা এই সাপোর্ট সিস্টেমে যারা কাজ করে, কাস্টমস কমিশনার মহোদয় সুদ্ধা সবাই চেষ্টা করছেন যে কত দ্রুত মালগুলো ডেলিভারি করা যায়। ইনফ্যাক্ট আমাদের গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে যে কোনো মাল 36 থেকে 48 ঘন্টার ভিতরে মাল বের করে নিয়ে যেতে হবে। তো এগুলা হচ্ছে না যে তা না, নাহলে তো সবই আটকে যেত, কিন্তু আরও গতিশীল করতে হবে এটাকে। আমাদের সবার ভেস্টেড ইন্টারেস্ট হচ্ছে যে মানে কোথাও আটকে না যায়। আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে যদি আসলে জিনিসটাকে পুরোপুরি গুছিয়ে নেওয়ার জন্য কাজ করে, তাহলে গভর্নমেন্টের কাছে অপারেটরদের পক্ষ থেকে কি সুবিধা চাইবে? আমি একটা জিনিস বলতে চাই বিষয়টাকে পরিষ্কারভাবেই, যেমন বর্তমান যে ইন্টিম যে আমাদের যে সমস্যার মধ্যে আছে, এর মধ্যে কাস্টমস ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে এবং বিমান ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার কথা থাকলেও বিমানের তার লোকজন অপ্রতুলতার কারণে সে ওই সার্ভিসটা দিতে পারছে না, এবং ইভেন কি তার ডকুমেন্টে এখনও একটা পণ্য ডেলিভারি বিমানের 13 থেকে 14টা সিগনেচার লাগতেছে। পরামর্শ কি থাকবে? পরামর্শ হলো এখানে আমাদের যে হ্যান্ডেলিং ক্যাপাসিটি, এই হ্যান্ডেলিং ক্যাপাসিটি আমরা যদি হ্যান্ডেল করতে যাই এটা কোনোদিনই আপ টু দ্য মার্ক হবে না, বরঞ্চ বিদেশে যারা বড় বড় পোর্ট এবং এয়ারপোর্টগুলি খুব সুচারুরূপে হ্যান্ডেল করতেছে, যদি তাদের থেকে ম্যানেজমেন্ট আনা হয় আর বাকি কাজটা আমরা করি, এবং এটা যদি 10 বছর ওরা করে যায়, আমরা আস্তে আস্তে ওই ম্যানেজমেন্টের সাথে ইউজ টু হব, এডুকেটেড হব, তারপরে আমরা যদি হ্যান্ডেল করি তাহলে আমার মনে হয় আমরা আপ টু দ্য মার্ক হইতে পারব। আমরা আশা করছি আসলে ব্যবসায়ীদের উৎকণ্ঠা কাটিয়ে যে পরিমাণ আসলে ক্ষতি হয়েছে সেটি কাটানো সম্ভব হবে, এবং আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের টিম, আমরা আশা করছি যে সামনে হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে যে এটি আসলে কিভাবে হয়েছে। বিশেষ করে আমি মনে করি এই ডিজাস্টারের মধ্যে বিজিএমএ যে রোল প্লে করছে রেলে, ওনার স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত। বিশেষ করে ফয়সাল ভাই তো রেলে, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। না থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।